বস যদি খারাপ হয় তাহলে করার কি আছে? আই গেস এই কোয়েশ্চেনটা সবারই ফেস করা লাগে টুডে অর টুমরো। এবং ওয়েদার ইউর এ ফ্রেশার, এক্সপিরিয়েন্সড, অতিমাত্রা এক্সপিরিয়েন্সড, এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, অ্যাজ লং অ্যাজ আপনার উপর একটা বস আছে এবং অ্যাজ লং অ্যাজ ইউ আর নট দ্য ওনার অফ দ্য কোম্পানি, আমার মনে হয় এই কোয়েশ্চেনটা ফেস করা লাগে। তো ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে এখানে কোনো ক্লিয়ার উইনার বা ভিক্টর নাই, এখানে কোনো ক্লিয়ার বিজয়ী নাই। বসের জন্য লস হইতেছে তুমি যদি মানে এফিসিয়েন্ট কর্মী হও, তুমি যদি এফিসিয়েন্ট বা দক্ষ এমপ্লয়ি হও, তাহলে বস জাস্ট ইগো দেখায় তোমার টিম থেকে বাই করে দিল বা কোম্পানি থেকে বাই করে দিল, এটা টিমের লস, কোম্পানির লস। আর তোমার জন্য লস যেটা, তোমার লেগে একটা এক্সট্রা হ্যাপা, তোমার লেগে একটা এক্সট্রা প্যারা, যে তোমার এই যে এই নতুন জায়গায় জয়েন করে আবার টুথিত হওয়ার যে প্রসেসটা, এটা আবার পুনরায় রিপিট করানো লাগতেছে, মানে পুনরাবৃত্তি করানো লাগতেছে, এই আর কি। তো এইটার মানে এই বদ বস বা ডিফিকাল্ট বস ট্যাকল করার জন্য তিনটা ব্যাপারে কথা বলতে চেয়েছি। আরও ওয়ে আছে, বাট আছে তিনটা ব্যাপারে কথা বলতে চেয়েছি। এক নম্বর যেটা, সেটা হইতেছে গিয়া যে এই প্রত্যেকটা মানুষের একটা না একটা ভাইস থাকে। ভাইস মানে হচ্ছে তার দুর্বল পয়েন্ট বা তার লোভ কোন জিনিসটার উপরে। মানুষ কেউই এগুলার ঊর্ধ্বে না। ইউ কান্ট ফাইট বায়োলজি, আমি জিনিসটা বারবার বলি, বায়োলজির সাথে লড়াই করার কোনো উপায় নাই। তো প্রত্যেকেরই কোনো না কোনো জিনিসের উপরে দুর্বলতা থাকে। যেমন খাবারের টেস্ট দেওয়া বোঝায়, কারো টক পছন্দ, তো কারো মিষ্টি পছন্দ, তো কারো ঝাল পছন্দ। তো যদি বস টক পছন্দ করে তো তারে হ্যারে ওই যে প্রাণ চাটনিটা এনে দিবা, প্রাণে যে তেঁতুলের চাটনিটা যেটা খায় পরিমণি টাগড়া বাইরে, ওটা দিবা। যদি মিষ্টি পছন্দ করে তাইলে মরণ চাঁদের মিষ্টি এনে খাওয়াইবা, চুকচুক করে খাইব। আর তৃতীয়ত যদি ঝাল পছন্দ করে তাইলে কেড়ে চিলক্সের এক্সট্রিম নাগা যে বার্গারটা আছে ওটা এনে খাওয়াইবা। তো এটা মানে হইতেছে যে বোঝা, এটা মানে বোঝা বা এটা হচ্ছে সমঝোতা করা, কম্প্রোমাইজ করা, বা এটাই হচ্ছে অ্যাক্লাইমেটাইজেশন, একজন আরেকজনের পরিস্থিতি বুঝা ওই অনুযায়ী কাজ করা। যেমন এক একজন বস এক রকম হয়। কোনো বস দেখবা যে দ্রুত কাজ পছন্দ করে, দেওয়া মাত্র যাতে তাড়াতাড়ি হয়, তারে মোটামুটি চেষ্টা করবা যে ল্যাব ছ্যাপ দেওয়া যতটুকু করে অ্যাটলিস্ট একটা ফার্স্ট রিপোর্ট যায়, স্যার আমি এটা করছি। তারপরে তো ডেফিনেটলি হ্যাঁ আবার এটা রিপিট করতে দিবই, বাট অ্যাটলিস্ট তাড়াতাড়ি দস্তক দেওয়া যে এই যে আমি করছি, আমি করতেছি, আই এম অন ইট। আরেক ধরনের বস হতে পারে এরকম যে আচ্ছা তুমি সময় নাও বাট প্রপারলি করো। তো তারা পছন্দ করে প্রেসিশন, তো তা করে প্রেসিশন দিবা, তুমি ঠিকঠাক মতো একদম সময় নেয় ঠোক মতো গুছায় একদম মোটামুটি সমস্ত চেকমেক করে তারপরে এর কাছে কাজ দিবা। আর আরেক ধরনের থাকে হলো জাস্ট আপডেট চায়, কাম হোক না হোক এটি পরে, বাট আপডেট চায় বেশি, কামের থেকে আপডেট চায় বেশি। তো একরে যে একরে আপডেট এরকম যে, স্যার আমি এক লাইন লিখছি, দ্বিতীয় লাইন লিখে স্যার আমি দ্বিতীয় লাইন লিখছি। আরে রিপোর্টের শোধনের উপরে রাখবো একরে। তো এইটা হচ্ছে অ্যাক্লাইমেটাইজেশন। এটা ওই যে কৃষি বিজ্ঞানে একবার পড়ছিলাম যে হ্যাচারি থেকে মাছ চাই না পুকুরের মধ্যে কেমনে ছাড়ে। তো এটা কি গেছিল যে এই পানি পানি সহ মাছটা একটা পলিথিনের পোটলা করে ওটা পুকুরের লোয়া পানির মধ্যে চুবায় কিছুক্ষণ রাখতে, যাতে ওই পুকুরের পানির টেম্পারেচার আর ওই পোটলার পানির টেম্পারেচার কাছাকাছি হয়। যখন মোটামুটি ইকুইলিব্রিয়াম আইব তখন পোটলা খুইলা মাছ পুকুরে ছেড়ে দিতে হইব। এটা অ্যাক্লাইমেটাইজেশন। তো কাইন্ড অফ লাইক দিস আর কি। আল্লাহ, কোনখানকার জিনিস কই কামে লাগে। এনিওয়েজ, কোনো জ্ঞান ফালাই না যায় না। দ্বিতীয় যেটা দ্বিতীয় যেটা সেটা হইতেছে সবসময় একটা এক্সিট স্ট্র্যাটেজি রাখা। এটা মানে বুদ্ধিমান মানুষের কাজ। আর সবচেয়ে বড় কথা, প্রাইভেট জব হইলে প্রাইভেট জবের কোনো সিকিউরিটি কোথাওই নাই। তুমি যত এক্সপিরিয়েন্সড হও, যত হ্যাডমি হও না কি লেগা, তো সবসময় একটা এক্সিট স্ট্র্যাটেজি রাখতে হবে। আর যখন তুমি টের পায়ে গেছো যে না বসের লগে তোমার বনিমানা রোম হইতেছে না, বস টক্সিক, তখন তো এক্সিট স্ট্র্যাটেজি অবশ্যই রাখতে হইব। তো তোমার যত নেটওয়ার্কস আছে, জব সার্চিং, যেভাবে হোক জব হান্টিং চালায় যেতে হইব, চেষ্টা করতে হইব কোনো না কোনো জায়গা থেকে একটা অফার হাতে রাখার জন্য ব্যাকআপ হিসাবে। তো যখন ওটা থাকবো তখন দেখবা যে গায়ে জিনিসপত্র কম লাগতেছে, তখন বস বকাবকি করলো বা জারিয়া দিল, এ হালারে দোচার আমার টাইম আছে নাকি, হুস আমার হাতে তো আসি, আমি তো জাস্ট এখানে কয়েকদিনের মেহমান। আচ্ছা, আর তিন নাম্বার যেটা, সেটা
একটু ডিফিকাল্ট, এবং একটু ডিফিকাল্ট না, আমি বলবো যে এই 3টা স্ট্র্যাটেজির মধ্যে এইটি সবচেয়ে ডিফিকাল্ট এবং এইটাই লোকজন করতে সবচেয়ে ভয় পায়, বাট এইটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমি যতদূর দেখছি। এইটা হচ্ছে ফেস টু ফেস কথাবার্তা কওয়া, ফেস টু ফেস বইসা 1-to-1 কথা কয়া সলভ করে নেওয়া। তো আমগো সমস্যা হইলো কি, আমরা পোলারা যখন এক জায়গায় হই তখন আমগো কথাবার্তা হয় কিরকম, যেমন এক হালায় শুরু করে আর ব্রেকআপের কিচ্ছা। মামা তুলি আমার লগে ব্রেকআপ করছি জানোস, তুলি কেমনে এটা করলো আমার লগে, ওর লগে আমি কি না করছি, ও কেমনে পারলো এটা আমার লগে করতে। আরেক হালায় কইব চল মামা বিড়ি খাই, আরে বিড়ি খাই দেবো, বিড়ি খাই দেবো, মা চা খাই দেবো, চা না খেলাম মাথা তো কাম করতেছে না। আরেক হালায় শুরু করবো মামা চল ঘুরতে চাই, চল আমার ট্যুর দিয়ে আই। মানে আজেরা কথা সব বাট অ্যাকচুয়ালি যে মানে কার কি সমস্যার মধ্যে আছে, কার সমস্যা কেমন সলভ করা যায়, এইটি লয়ে আমরা সাধারণত আলোচনা করি না, খুব কম, খুব রেয়ার। আর বসের লোক আমগো রিশতারা হয় কীরকম, মানে ভার্সিটির ওই সিনিয়র ভাইটার মতো, যে তোমার কালকার র্যাক ডাউনের লেগা সকাল 10:30 তোমার দেখা করতে গেছে ভার্সিটিতে, তো এর যে কোনো মূল্যে আমগো অ্যাভয়েড করতে হইব। তো এর লগে ফেস টু ফেস কথা কনের বা 1-to-1 কথা কনের চিন্তা আমরা সচরাচর করি না, বাট করলে এটার ফায়দা আছে। এটার একটা উদাহরণ দিই। তো এটা আমার প্রথম জবই হয়েছিল, এসএস টেক্সটাইলসে জয়েন করছিলাম। এসএস টেক্সটাইলে টাওয়েল ডিপার্টমেন্টের টেরি টাওয়েল ডিপার্টমেন্টের মার্চেন্ডাইজার হিসাবে জয়েন করছিলাম। আমার প্রথমে বলা হয়েছিল যে হোম টেক্সে দিব, পরে টাওয়েল ডিপার্টমেন্ট তখন একদম মার্চেন্ডাইজার শূন্য, তো আমার ওখানে দিল। তো আমার যে বসের আন্ডারে দিল পাকিস্তানি বস, এর নাম ছিল এহসান ফারাজ, করাচির লোক, এরকম চিকনা মতো, মানে উস্কো খুস্কো, দেখেই মনে হতো যে বদমেজাজি, চশমা পড়তো আমার মতোই। তো এখন জয়েন করার পরে সবাই আমারে কইতাছে তোর বস কেডা জানোস, আমি বলছি না। কয় এহসান ফারাজ, তোর তো খবরই আছে। আমি বলছি কে? ওর মতো বদমেজি বস এই কোম্পানিতে আর একটাও নাই। তোর আগে আরো 4 জনে মার্চেন্ডাইজার আসছিল, 4 জনের ওই খেদায় দিছে। এরা তো এক্সপিরিয়েন্সটা ছিল, আর তুই তো ফ্রেশার, তুই তো শেষ, তোর তো খায় এলাইব। আমি তো আলায় কি মুসিবতে পড়লাম। আমার যে ডেস্কটা দিল আমার বরাবরই হলো এহসান ফারাজের চেম্বার। আর হালায় চাইলে আমার দেখতে পারবে, বাট ওই আমার দিকে তাকায়ও না, আমি বরং আর চোখে দিই হালায় কী করতেছে না করতেছে। আর আমি তো প্যারায়, আমি তো এইসব হই না, তো ভয় পেয়ে গেলাম যে প্রথম জব, কিছুই জানি না, কি করুম না করুম। তো কম্পিউটার বয়ে যা সারাদিন গুগল করি, আর খালি দিই একটু পর পর কী করে। তো 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, ওই আমারে কোনো কাম দেয় না। তো আমার তো টেনশন বাড়তেছে। তো আমি ওখানকার সিনিয়র মার্চেন্ডাইজার যারা এগোরে জিজ্ঞালাম যে ভাই কী ব্যাপার, ওদি আমার কোনো কাম টাম দেয় না। কয়দিন হয়েছে? আমি বললাম 5 দিন হয়েছে। 1 সপ্তাহ যাক, তারপর ডাইকা এমন শোধন দিব তুই থাকতেই পারবি না। সবাই খুব মজা লেগেছে। তো এরপরে 24 ঘন্টা আমি খুব চিন্তা করলাম, খুব চিন্তা করে আমি বললাম যে না, এমনি হইতে দেওয়া যায় না, প্রথম জব, এত সহজে ছাড় দিব না, যা হয়ে আছে যা আছে কপালে। তো আমি ষষ্ঠ দিন একদম ফাইনাল আওয়ারে, প্রায় জাস্ট ছুটি অনেক 1 ঘন্টা বাকি, ওই টাইমে যায় আমি ওর চেম্বারে আমি নক, ওই কাছে নক করলাম। তো আমরা চাইলই, কারণ ওর চেম্বারে সাধারণত কেউ নক করে না, ও কাউরে ডাক দিলেও দেখা যায় যে লোকজন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আহে, এমন ডরাই। তো তো সেই জায়গায় আমি যা নক করতেছি, মানে বাঘের মুখের মধ্যে মাথা আন্দায় দেওয়ানোর মতো ব্যাপার। আমি নক করে গেলাম, স্যার কে আমি আন্দার আ सकता हूँ? তো এমনি একটু আশ্চর্য হয়ে তাকায় কইলো হ্যাঁ আজা বেটা আজা, ওরা সবাই তুই তো গাড়ি করে। तो যে सर अगर आप फ्री हो तो कुछ बात कर सकते हो। তো ওগুলো ও, ওর একটা ছোট একটা সনি ভাইও ল্যাপটপ আসছিল, তো ওটার মধ্যে খটখট করতে করতে তো হঠাৎ করে আমার দিকে চাইলো, চায় ল্যাপটপটা সাইড করে রেখে বললো हाँ बेटा बता क्या बताना है। सर दरअसल बात यह है कि मैं यहाँ पे नया ज्वाइन किया है, तो ये मेरा पहला जॉब है, और टेक्सटाइल इंजीनियरिंग कंप्लीट किया है मैंने, लेकिन वहाँ पे जो सिखाया जाता है और यहाँ पे जो हो रहा है उसमें बहुत फ़र्क है। ये मर्चेंडाइजिंग जो होता है यहाँ पे, जो भी होता है, जो भी चाहिए होता है, वो सब वहाँ पे नहीं सिखाते। वहाँ पे बस प्रोडक्शन वगैरह वो सब सिखाते हैं, मशीन वगैरह वो सब। तो यहाँ पे मुझे क्या करना है ये मुझे कुछ नहीं पता। तो अभी मैंने ज्वाइन किया और बहुत सारे लोग हैं यहाँ पे,
और यहाँ के जो सीनियर्स है वो बहुत कुछ बता रहे हैं मुझे आपके बारे में। तो ये भी मैंने सुना कि मेरे ज्वाइन करने से पहले यहाँ पे 4 और मर्चेंडाइजर्स थे, उनको आप निकाल दिए। तो मैं बस यही कहना चाहता हूँ कि मुझे तो यहाँ का कुछ पता है नहीं, तो अगर आप मुझे सिखा दोगे ना, एक बार बस दिखा दोगे, तो मैं पूरी जी जान से कोशिश करूँगा उसको रेप्लिकेट करने के लिए। आप मुझे बस ऐसे भेजा ना करिए कि भाई जा तू कर ले, जैसे जैसे हो सके कर ले, ऐसे ऐसे मत करिए। थोड़ा सा अगर इंस्ट्रक्शंस दे देंगे ना, थोड़ा सा अगर सिखा देंगे तो मैं कर पाऊंगा। ये मेरे अपने ऊपर इतना सा विश्वास मेरा है। तो अगर आपकी इजाज़त हो तो ऐसा कर सकता है क्या? তো দেখলাম আমার দিকে ছায়া একটা মুচকি হাসি দিল। ये बात है ना बेटा, तेरे तूने जो सुना वो सही है। और तेरे आने से पहले जो 4 मर्चेंडाइजर्स थे वो कभी मुझसे ऐसे बात ही नहीं किए। ये बंगाल लोग हैं ना, इनको हिंदी उर्दू वो सब मालूम होता है, तो मैं क्या कहता हूँ उन लोगों को समझ में नहीं आता। तो एक काम कर, अभी फ्री है ना? कि हाँ फ्री हूँ, बिल्कुल फ्री हूँ। তো एक চেয়ার लेके आ, यहाँ पे बैठ जा, मेरे मेरे बाजू में बैठ जा। তো আমি একটা চেয়ার লয়ে এলাম ওর রুমে টাইনা টুইনা, ওর পাশে বইলাম, দেখলাম যে ওর ল্যাপটপে এক্সেল খোলা। তো সমস্ত যে অর্ডারগুলি আছে ওগুলি ট্র্যাকিং নিয়ে কাজ করতেছে ওই। তো ওর হাত মানে ম্যাজিশিয়ানের মতো চলতো এক্সেলে, মানে এক্সেলের একটা ম্যাজিশিয়ান আছিল ওই, এত দ্রুত কাজ করতো। তো আমি ওর কাছে এক্সেলের অনেক কাজ শিখছিলাম। ওর লগে আমার রিশতাটা প্রায় বড় ভাই ছোট ভাইয়ের মতো হয়ে গেছিল। ও যেখানে যেখানে ফ্লোরে যখনই যেত আমি ছায়ার মতো ওর পিছে পিছে সবসময় থাকতাম। আমি ওর পাশে থাকলে দেখলাম যে ওই আরও লোকজনের উপরে চিল্লাইতেছে, কামও তাড়াতাড়ি আগাইতেছে। তো মানে সিনার্জিটা এরকম হয়ে গেছিলো। তো আমার খুব মহব্বত করতো। ওর যখন প্রথম বেবিটা হয়, তো আমারে ওর গাড়ি আর টাকা দেওয়া পাঠাইছিল যে আর সবার লেগে মিষ্টি লয় আয় তুই, এরকম। ইভেন আমি যখন ওই কোম্পানি ছেড়ে দেই তখনও আমার খুব রিকোয়েস্ট করছিল যে তুই এক কাম কর, কিছু অ্যাকাউন্ট কমা আর থাইকা যা, আর তুই তোর পছন্দ মতো অ্যাকাউন্ট সিলেক্ট করালো। বাট তখন আমি আর কি ডিসাইড করে ফেলাইছি যে আমি টেরি টাওয়েলে থাকুম না, আমি ফ্যাশনে সুইচ করুম, কারণ টেরি টাওয়েলের স্কোপ কম, ফ্যাশনের অপরচুনিটি বেশি। তো মানে ক্যারিয়ার ওয়াইজ আমার ওই ডিসিশনটা নেওয়া দরকার ছিল। নাথিং টু ডু উইথ দ্য কোম্পানি আমার খুব ইজ্জত করে রাখছে। এহসান ফারাজও আমার অনেক ইজ্জত করে রাখছিল। তো এমনি করে জিনিসটা সলভ করছিলাম। তো ফেস টু ফেস কথা কইলে অনেক সময় যদি সাহস করে কথা কইতে পারো, অনেক সময় সলিউশন খুঁজে পাইবা। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে তো এটুকু দেখছি আমি।